আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান। ভাই আজকে আমরা আলোচনা করব হচ্ছে কেমিস্ট্রি নিয়ে আরকি। এর আগে আমরা ম্যাথ দিছি, অন্যান্য সাবজেক্ট গুলো সাজেশন দিছি, তারপরে কিছু টপিকসও করাইছি। কিন্তু কেমিস্ট্রি নিয়ে আলোচনা একদমই নতুন। যেহেতু পরীক্ষা একদমই কাছাকাছি সময় ১ দিন মাত্র টাইম আছে। সেজন্য কেমিস্ট্রি নিয়ে অত বেশি আলোচনা কিছু নাই। জাস্ট এখন মানে সুপার সাজেশনের মতো জাস্ট একটু বলবো যে কয়েকটা আমি দিব এই কয়েকটা একটু সবাই প্রস্তুতি নেওয়ার পরে এই কয়েকটা একটু ভালো করে দেখে গেলে আশা করি এর মধ্যে থেকেই অনেক মার্ক আসার সম্ভাবনা আছে। সেই হিসাবে আমরা রচনামূলকটা একটু বেশি দেখবো। আমরা জানি সবাই যে কেমিস্ট্রি একটা 4 ক্রেডিটের সাবজেক্ট। এখান থেকে ৯০ মার্কের অ্যান্সার আসে। ৯০ মার্কের মধ্যে সবাই আমরা কোশ্চেন প্যাটার্ন বুঝি। এর মধ্যে থেকে মানে ৪০ মার্কের অ্যান্সার থাকে রচনামূলক থেকে। মানে তোমার ৭ টা রচনামূলক থাকবে। এখান থেকে ৫ টার অ্যান্সার করতে হবে, ৫ ৮ ৪০। এইগুলো আর ২-১ টা সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত দিব যা এটা হুবহু আসার মতো। যদি আশা করি এখান থেকে 50 মার্কের মতো আসবে। আ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। সেজন্য একটু আশা করি ভিডিওটা পুরাপুরি দেখবা। দেখার পরে এখান থেকে সলভ করার চেষ্টা করবা। আমি যেগুলো দিতেছি মোটামুটি কেমিস্ট্রি বইতে এমনিতেই সহজ, অত জটিল কিছু নাই। জাস্ট কিছু বলবো, তোমরা এখানে এগুলো পড়ে নিবা। আমি বলতেছি হক পাবলিকেশন থেকে, তোমরা যেকোনো পাবলিকেশন থেকে পড়তে পারো। আমি কোশ্চেন সহ বলে দিব। তোমরা ভিডিও দেখে যেকোনো পাবলিকেশন থেকে পড়তে পারো। আমরা ১ থেকে শুরু করে অধ্যায় ভিত্তিক আলোচনা করব। দেখো ১ম অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন করে, ১ম অধ্যায় থেকে ১ম অধ্যায়ের একটা সংক্ষিপ্ত দিতে পারে। অতি সংক্ষিপ্ত একটা মাস্ট বি থাকবে ১ম অধ্যায় থেকে। আর হচ্ছে রচনামূলক তো একটা থাকবেই। এখন সংক্ষিপ্তর মধ্যে তোমরা যেটা ইম্পোর্টেন্ট কোশ্চেন যে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য এখানে দিতে পারে। এটা সংক্ষিপ্ত কোশ্চেন আরকি, সংক্ষিপ্তর জন্য। সংক্ষিপ্তর জন্য কি বলতো? অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। পার্থক্য। বলো এটা হলো ১ম অধ্যায়ের সংক্ষিপ্তর জন্য গেল। এটা আসার সম্ভাবনা খুবই মানে মানে সমীহ সম্ভাবনা। এইটা করার চেষ্টা করতে পারো। অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য এই ১ম অধ্যায় থেকে এটা ইম্পোর্টেন্ট। পরবর্তীতে এখান থেকে যেটা রচনামূলক আসার সম্ভাবনা আছে যেটা একটাই রচনামূলক। আমরা মোটামুটি ১০ টা রচনামূলক বলব। ১০ টার মধ্যে থেকে আশা করি ৭ টা অথবা ৬ টা অথবা ৫ টা তো মাস্টলি আসবে। এখন এইটা তো সংক্ষিপ্তর জন্য বললাম। তাহলে এইটা তোমার ৩ মার্কের জন্য হয়ে গেছে আশা করি। এখন সংক্ষিপ্তর জন্য আরো একটা জিনিস আসতে পারে যেটা হলো মানে পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো আলোচনা করো অথবা ইলেকট্রন, প্রোটন অথবা নিউটন সময়কে আলোচনা করে এগুলো বলতে পারে এরকম। এইটাও একটা। তাহলে বলো পরমাণুর স্থায়ী মূল কণিকা এটা আমি লিখলাম না, এটা নিজেরা পড়ে এটা বেশি ইম্পর্টেন্ট এটা লিখছি আরকি। এখন রচনামূলকে যেটা অধ্যায় থেকে রচনার জন্য রচনামূলক তাহলে দেখো রচনামূলক হচ্ছে এখন এ অধ্যায় থেকে রচনামূলক আছে কয়েকটার মধ্যে আমি যেটা লিখবো আর কি রচনামূলক ১ নাম্বার। ১ নাম্বারটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি এবং বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। তাহলে ১ নাম্বার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কি? এটা হলো বা ছোট একটা কোশ্চেন দিয়ে দিবে তার সাথে বলবে কত প্রকার কি কি বর্ণনা করো ও কি কি বর্ণনা করো। এই ২ টা বললাম। এখন দেখো তো ভাই প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত যেটা অণু এবং পরমাণুর যে পার্থক্য এটা বইতে সুন্দর করে লেখা আছে। হয়তো তোমরা এমনিতেই পড়বা, থিওরি পড়াশোনা নিজেরা দেখবা। আর কোয়ান্টাম সংখ্যা কি এবং কত প্রকার কি কি বর্ণনা করো যেটা আছে এইটাও থিওরি আলোচনা। এটা পড়ার কোনো কিছুই নাই। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথগুলো বিদ্যমান এই কক্ষপথগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। মানে এই যে কক্ষপথগুলো অনেক প্রকার হতে পারে। আর কোয়ান্টাম সংখ্যা মূলত ৪ প্রকার। এখান থেকে বইতে দেখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো মেইন যে কক্ষপথগুলো থাকে যেমন ধরো এই যে কে এল এম এন যে শেল গুলো ধরা হয় তোরা পড়ে নিও ভাই এখানে ভিতরে দেওয়া আছে। এইটা থিওরি যেহেতু পড়াশোনা নিজেরা দেখবা তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় মানে এই মানে প্রধান যে কক্ষপথগুলো থাকে এগুলো বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা আবার বিভিন্ন ভাগে ভাগ হয় যেমন এস পি ডি এফ এগুলো হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আবার প্রত্যেকটা সহকারী কোয়ান্টাম সংখ্যা আবার ভাগ থাকে। এই ভাগগুলোকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে থাকে যে ২ টা ইলেকট্রন একটার স্পিন থাকে প্লাস হাফ আর একটা স্পিন থাকে মাইনাস হাফ। এটা হলো তোমার ঘূর্ণন নির্দেশ করে। ইলেকট্রনের ঘূর্ণন যেটা নির্দেশ করে এটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা পড়ে নিবা নিজেরা। এটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট আসার জন্য। তাহলে একটা হলো
অনুপারমাণবিক মধ্যে পার্থক্য, এটা সংক্ষিপ্ত, আর রচনামূলক এইটা গেছে, তাহলে দুইটা হয়েছে। আর হচ্ছে অতি সংক্ষিপ্ত যদি এই অধ্যায় থেকে আসে, অতি সংক্ষিপ্ত, তাহলে অতি সংক্ষিপ্ত আসবে হচ্ছে আইসোটোপ কি অথবা আইসোটোন কি অথবা আইসোবার কি। তাহলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তাহলে আইসোটোপ, আইসোটোন আর হচ্ছে আইসোবার। এই যে যেগুলো আমি লিখলাম এর মধ্যে থেকেই আশা করি কোশ্চেন আসবে। অতি সংক্ষিপ্ত আসলে আইসোটোন, আইসোবার, আর হচ্ছে আইসোটোপ। আর সংক্ষিপ্ত যদি আসে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য, আর রচনামূলক যদি আছে কোয়ান্টাম সংখ্যা কি, কত প্রকার কি কি বর্ণনা করো। এই হলো প্রথম অধ্যায় পড়াশোনা। এর মধ্যে থেকে আসবে, যদি আরেকটা বাই চান্স আছে তাহলে আসতে পারে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যে কোনো একটা সম্পর্কে কি করতে পারে বলে বর্ণনা চাইতে পারে। আশা করি প্রথম অধ্যায় বুঝতে পারছে, এতটুকু পড়লে তোমাদের প্রথম অধ্যায় শেষ আশা করি। দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে খুবই কম আসবে, একদমই কম আসার সম্ভাবনা। এই অধ্যায় থেকে রচনামূলক মোটামুটি নাই, এই অধ্যায় থেকে রচনামূলক আসার সম্ভাবনা খুবই কম, আসবেই না, ধরা যায় আসবেই না। যদি এই অধ্যায় থেকে আসে, সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, একটা অতি সংক্ষিপ্ত আসতে পারে, যৌগমূলক কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়ের একটা অতি সংক্ষিপ্ত আসতে পারে। তাহলে চ্যাপ্টার 1 চলে গেল, এটা চ্যাপ্টার 1 এই পর্যন্ত। চ্যাপ্টার 1 লিখলাম। চ্যাপ্টার 2 যদি আমরা আলোচনা করি, তাহলে এখান থেকে অতি সংক্ষিপ্ত যদি একটা কোশ্চেন আসে, এটা ইম্পর্টেন্ট যেটা, যৌগমূলক কাকে বলে, যৌগমূলক কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট আসার জন্য, এটা একটু দেখবা। আশা করতেছি এইটাই আসবে। বাকি যদি না আসে, কোন একটা গাঠনিক সংকেত চাবে। দেখো, গাঠনিক সংকেত বলতে বোঝাচ্ছে যে কোনো একটা মানে যৌগিক পদার্থ দিয়ে দিবে, ওই পদার্থের গাঠনিক সংকেত মানে কিভাবে গঠন করা হয়েছে এটা আলোচনা। যেমন ধরো, মানে আমি ইম্পর্টেন্টের মধ্যে একটা যে কোনো একটা করি, যেমন এখান থেকে চাইতে পারে হচ্ছে এই কি বলে, এই সালফিউরিক অ্যাসিড গাঠনিক সংকেত, এটা এটা অতি সংক্ষিপ্ত, সালফিউর H2SO4, সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত দেখো। তাহলে যদি এটা আসে, এটা কিভাবে করবা দেখো, সালফারের যোজনী আমরা জানি 6, 6 বলতে আমরা হাত কল্পনা করব। সালফারের কয়টা হাত আছে বলতো, 6টা। তাহলে 6 যোজনী যেহেতু 6, 6টা হাত আছে। তাহলে খেয়াল করে, এখানে অক্সিজেন আছে কয়টা বলতো, 4টা। আমরা জানি অক্সিজেনের যোজনী 2, 2 বলতে কয়টা বলতো, তো দুইটা হাত আছে প্রত্যেকটা অক্সিজেন, তাহলে 4টা অক্সিজেন আছে। তাহলে এক কাজ করো, এইটাকে দুই হাত দ্বারা এটাকে ধরো, তাহলে এইদিকে একটা, এই যে দুই হাত দ্বারা অক্সিজেনকে ধরলাম, একটা অক্সিজেন, এটার দুই হাত দ্বারা আর একটা অক্সিজেনকে ধরলাম, তাহলে দুইটা অক্সিজেন শেষ। এখন আর কয়টা অক্সিজেন আছে বলতো, আর আছে দুইটা অক্সিজেন। দুইটা অক্সিজেনকে কি করবো দেখো, এরকম করা যায় আর কি। আর দুইটা অক্সিজেনের মধ্যে এখানে এই দিকে একটা অক্সিজেন দিলাম, এই দিকে একটা অক্সিজেন দিলাম, দেখো। এখন এইটার তো 2 2 4 1 2, তাহলে 6টা হাত পূর্ণ হয়ে গেছে। আর কয়টা অক্সিজেন আছে বলতো, এই যে দুইটা অক্সিজেনের মধ্যে একটা করে হাত খালি আছে, দেখো এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবো, এখানে একটা হাইড্রোজেন। এটা হলো সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এভাবে আঁকাই দিলে হবে। এভাবে হাত কল্পনা করে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। এটা আসতে পারে। আর যদি এদের থেকে আসে যে সুপ্ত যোজনী অথবা সক্রিয় যোজনী বের করো, এটাও আসার সম্ভাবনা আছে, এটাও আসতে পারে। তাহলে সুপ্ত যোজনী যদি আসে, যেমন কার্বন মনোক্সাইড, এরকম বললো কার্বন মনোক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী কত। আমরা জানি সুপ্ত যোজনী বলতে যে যোজনীটা মানে কাজে ব্যবহৃত হচ্ছে না, সেটা হলো সুপ্ত যোজনী, আর যেটা কাজ করতেছে সেটা হলো সক্রিয় যোজনী। বলো, আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে অক্সিজেনের দুইটা আর কার্বনের দুইটা একসাথে মিলিত হবে। কিন্তু এখানে কার্বনের 4 যোজনী, এখানে কাজ করতে কয়টা যোজনী, দুইটা। তাহলে এখানে কার্বনের সক্রিয় যোজনী দুইটা, আর যেহেতু যে দুইটা যোজনী বসা আছে, সেই দুইটা যোজনী হলো সুপ্ত যোজনী, এটা আসতে পারে। এই এর মধ্যে থেকে আসবে আশা করি। আর একটা কোশ্চেন করতে পারে, দুইটা যৌগমূলিকের নাম লেখো, যে কোনো দুইটা যৌগমূলিকের নাম সেখানে, ফসফোনিয়াম, অ্যামোনিয়াম, যে কোনো একটা, নাইট্রেট, কার্বনেট, যে কোনো একটা এই যৌগমূলিকের নাম বলবে, তোমরা পড়ে নিবা। হয়তো ধনাত্মক দুইটা যৌগমূলক অথবা ঋণাত্মক দুইটা যৌগমূলকের নাম লিখবা। তাহলে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্নমূলক নেই, অতি সংক্ষিপ্ত, দুই একটার মধ্যে একটা আসবে। তাহলে এই দ্বিতীয় অধ্যায় চলে গেল, আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। এখন যদি আমরা, আশা করছি এই প্রথম দ্বিতীয় অধ্যায়ের আলোচনা তোমরা বুঝতে পারছো। দেখো তৃতীয় অধ্যায় যদি আমরা যাই, এখন তৃতীয় অধ্যায় থেকে আসার মতো আছে অনেক কিছুই। তৃতীয় অধ্যায় দেখো, চ্যাপ্টার 3 যদি আমরা খেয়াল করি, চ্যাপ্টার 3 থেকে আসার মতো ওরকম ভাবে, এখানে ওই যে গ্যাস নিয়ে আলোচনা, তো গ্যাসের মধ্যে থেকে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আসতে পারে, যে প্রমাণ করে, যেটা রচনামূলক হিসেবে আসতে পারে, সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে, দুইটা আসার সম্ভাবনা আছে, সংক্ষিপ্ত অথবা রচনা, দুইটাই। প্রমাণ করো যে আহ পিবি সমান সমান এনআরটি, মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিবি সমান সমান এনআরটি। সহজ একদম। তোমরা যে বয়েলের, চার্লসের এগুলো সূত্র ফেলে একদম ডিরেক্ট করবা। একটা হচ্ছে চাপের ব্যস্ত আনুপাতিক, আয়তনের সমানুপাতিক, যেগুলো আছে ওই তিনটা সূত্র ফেলাবা, তিনটা সূত্রকে একত্রিত করে দেখবা যে অ্যান্সার চলে আসবে, ডিরেক্ট চলে আসবে। আর একটা তোমাকে ধ্রুবক কিবা হয়ে যাবে।
আশা করছি তোমরা ভালো কিছু করতে পারবা। এটা জাস্ট দেখবা, তোমরা নিজেরাই পারবা, বই থেকে দেখে নিবা। পিভি সমান সমান এনআরটি, এটা হলো চ্যাপ্টার 3 এর পড়াশোনা। এই অধ্যায় থেকে সবচাইতে ইম্পর্টেন্ট এইটাই। তারপরে যদি এখানে বাই চান্স রচনামূলক সংক্ষিপ্ত না দিয়ে অতি সংক্ষিপ্ত দিয়ে দেয়, তাহলে বলতে পারি আদর্শ গ্যাস কাকে বলে, অথবা প্রমাণ তাপমাত্রা কি। আদর্শ গ্যাস কাকে বলে অথবা প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায়। আদর্শ গ্যাস কাকে বলে, যেটা হলো এই যে আদর্শ এই সমীকরণ মেনে চলে, সেটা হলো আদর্শ গ্যাস। এটা অ্যান্সার দিয়ে দিবা। তো কথা বুঝছো কিনা? এই পর্যন্তই। এইটা তৃতীয় অধ্যায়। আর চতুর্থ অধ্যায় যদি আমরা আলোচনা করি, চতুর্থ চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার 4 এ যদি দেখো, তাহলে এখানে এই অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট। এটা রাসায়নিক বন্ধন, তো এটা ইম্পর্টেন্ট। এটা থেকে কিছু কোশ্চেন হবে এখানে, মানে 10 মার্কের মতো এই অধ্যায় থেকে কোশ্চেন হতে পারে। দেখো এই অধ্যায় থেকে যদি আসে, সবথেকে ইম্পর্টেন্ট একটা রচনামূলক দিবে আশা করি। আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন যে গঠন কিভাবে হয় এটা দেখাও। অথবা বলতে পারে আয়নিক বন্ধন কি, দেখাও যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক বন্ধন। তাহলে বলো চ্যাপ্টার, এই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার 4 থেকে যেটা বলতেছি, রচনামূলক একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসার সম্ভাবনা, বলতে পারে আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কি, দেখাও যে সোডিয়াম ক্লোরাইড একটা কি বলতো আয়নিক বন্ধন। এটা দেখাইতে বলবে সোডিয়াম ক্লোরাইড কি বলতো আয়নিক বন্ধন। খেয়াল করো, এইটা যদি বলে তাহলে সহজ পড়াশোনা। দেখো এখানে আয়নিক বন্ধন কাকে বলে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন যদি দেখাইতে চাই, যে সোডিয়াম আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করলে কিরকম হবে দেখো তো। এইটা যদি একটা সোডিয়াম নাও, এখানে সোডিয়াম প্রথম কক্ষপথে 2টা যাবে, দ্বিতীয় কক্ষপথে কয়টা যাবে বলো, দ্বিতীয় কক্ষপথে 8টা যাবে, তাহলে 8টা দিলাম। এখানে 2টা, এখানে 2টা, এভাবে দিলাম। তাহলে 8টা, 8টার 2টা কটা হয়েছিল তো 10টা। আর কয়টা লাগে বলতো, সোডিয়াম মানে 11, এখানে সোডিয়াম বলতে আমরা জানি সবাই 11। তাহলে লাস্ট কক্ষপথে কয়টা যাবে বলতো, একটা যাবে। এই যে আঁকাইলাম। এখন দেখো ক্লোরিন, ক্লোরিন বলতে ক্লোরিনের 17, তাহলে ক্লোরিন যদি 17 হয়, তাহলে এই আঁকাইলাম। এই লাস্ট এইটার প্রথম কক্ষপথে 2টা দিলাম, দ্বিতীয় কক্ষপথে বলো 8টা, এখানে মনে করো 8টা আছে, আমি অত কিছু লিখলাম না, 8টা আছে। 8 আর 2 10, তাহলে আর কয়টা লাগে বলতো 17 হইতে, আর লাগে এখানে আছে হলো ধরলাম এখানে 6টা আছে আর একটা এখানে আছে, এই 7টা, এই টোটাল। তাহলে বলো তো ভাই, এই যে এই কক্ষপথ যেটা দেওয়া আছে আমাদের, ক্লোরিনের যে কক্ষপথ দেওয়া আছে ক্লোরিন, এই ক্লোরিনের কক্ষপথে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটা প্রয়োজন অষ্টকপূর্ণ হইতে, মানে এর চাহিদা পুরা হইতে আর কয়টা ইলেকট্রন লাগবে বলতো, একটা। তাহলে খেয়াল করো, এখন এইটার তো দ্বিতীয় কক্ষপথ যেটা আছে এটা অষ্টকপূর্ণ, কিন্তু ঝামেলা করছে কি, এই যে এক হারামিতে ঝামেলা করছে, এটা হচ্ছে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রনই আছে। এখন এ যে কোনো ভাবে চাবে আমি এই একটা ইলেকট্রন বিদায় দিতে পারলেই বাঁচি, মানে আমার পরবর্তী ধাপ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ অষ্টকপূর্ণ। তাহলে বলো এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের যে লাস্ট ইলেকট্রনটা আছে এটাকে দিয়ে দিবে। এটা দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসবে ইলেকট্রনটা। তাহলে বলো এই যে এখানে যদি লাস্ট কক্ষপথে কোনো ইলেকট্রন না থাকে, তাহলে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে, এই যে কক্ষপথ, আর কক্ষপথ এটা নাই, তাহলে লাস্ট কক্ষপথ যেটা আছে সেটা হলো দ্বিতীয় শক্তি স্তর। সেখানে কয়টা আছে বলতো, 8টা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন যে এখানে চলে আসে, এখানে 6টা আর 2টা কটা বলতো, 8টা। এই 8টা ইলেকট্রন তাহলে আর দ্বিতীয় কক্ষপথ পূর্ণ, তাহলে এটারও অষ্টক পূর্ণ, এটারও অষ্টক পূর্ণ, মানে দুইজনেরই চাহিদা পূরণ। এভাবে একটা সোডিয়াম ক্লোরাইড আলো মানে গঠন করে থাকে, মানে আয়নিক বন্ধন গঠন করে। সহজ এভাবে লেখা, যেহেতু আদান প্রদান হয়, অনেক বিস্তারিত বইতে সুন্দর করে লেখা আছে। তোমরা নিজের বাসায় আমার ভিডিও দেখতে পারো, দেখে এখান থেকে আলোচনা করে দিবা। আশা করি কোশ্চেনে আসবে এটা। যদি আসে তোমাদের এত মানে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ভালো রিভিউ দিবা। এটা আসার সম্ভাবনা মানে খুবই সম্ভাবনা, তোমরা নিজেরা দেখবা। ঠিক আছে, এইটা হলো রচনামূলক অধ্যায় থেকে আসার সম্ভাবনা, যেটা রচনামূলক এটা পরে মুছি আর একটু আলোচনা করি। এইটা তো রচনামূলক চলে গেল। এখন এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আসার সম্ভাবনা আছে, মানে খুবই সম্ভাবনা সংক্ষিপ্ত আসতে পারে। সংক্ষিপ্ত আসলে কি কি আসতে পারে ভাইয়া, এখানে সংক্ষিপ্ত আসলে আসতে পারে, দেখো যদি আসে এখানে আসলে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। এটা পড়ে নিবা। তাহলে বলো সিগমা, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য, পার্থক্য আসতে পারে। এটা কি বলতো, সংক্ষিপ্ত আসতে পারে এরকম। দেখো ভাই এই সংক্ষিপ্তর জন্য এটা দেখো এইরকম আসতে পারে, তাহলে বুঝো সংক্ষিপ্ত রচনামূলক। অতি সংক্ষিপ্ত আসতে পারে রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কিন্তু অতি সংক্ষিপ্ত হিসাবে আসতে পারে। রাসায়নিক বন্ধন কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো এই মোটামুটি সবাই পারো, এগুলো দেখবা আশা করি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইটা, দ্বিতীয়টা হলো সিগমা এবং পাই বন্ধন কাকে বলে, এই দুটোর মধ্যে আসতে পারে, মানে পার্থক্য, সিগমা এবং পাই বন্ধনের পার্থক্য। তারপরে এখান থেকে আর কিছু নাই, তোমরা একটু দেখো, এর মধ্যে থেকেই আসবে আশা করি। খেয়াল করো পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা আমরা জানি এটা লবণ, অম্ল, ক্ষার এবং লবণ নিয়ে আলোচনা। চ্যাপ্টার 5 যদি নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখো চ্যাপ্টার 5 থেকে কি হতে পারে, চ্যাপ্টার 5 যদি হয়, খেয়াল করো চ্যাপ্টার 5 থেকে মানে যেটা আসার সম্ভাবনা, যেটা
মানে সংক্ষিপ্ত তো মাস্ট একটা আসবে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কি আসবে? এক নাম্বার যেটা আসার সম্ভাবনা, এসিডের বৈশিষ্ট্য। এসিডের বৈশিষ্ট্য আলোচনা করো, এসিডের বৈশিষ্ট্য সমূহ লেখো। বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট কিন্তু। বৈশিষ্ট্য আসতে পারে। ২ নাম্বার যেটা আসতে পারে এটা হলো ক্ষারকের বৈশিষ্ট্য। ক্ষারকের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা বলতে পারে। তাহলে এসিডের বৈশিষ্ট্য আর কি বলতো? ক্ষারকের বৈশিষ্ট্য, এই দুইটার একটা কিসে দিতে পারে বলতো? সংক্ষিপ্ততে দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এসিডের বৈশিষ্ট্য এবং ক্ষারকের বৈশিষ্ট্য দেখাও। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এটা ৩ নাম্বার। এই তিনটার একটাই আশা করি তোমাদের পরীক্ষা থাকবে। যে দেখাও যে সকল ক্ষার সকল ক্ষারই ক্ষারক। সকল, হ্যাঁ? সকল ক্ষারই কি বলতো? ক্ষারক, কিন্তু সব মানে সমস্ত ক্ষারক ক্ষার নয়। ক্ষার নয়। এটা দিতে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, এটা দিতে পারে। এটা হলো সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত। তিনটার একটা আশা করি তোমাদের কমন পড়বে। বইতে সুন্দর করে লেখা আছে, তোমরা নিজের মতো একটু দেখে এগুলো তিনটেই পড়ো। এ অধ্যায় থেকে তিনটার একটা আমি আশা করতেছি, তিনটার একটা তোমাদের সংক্ষিপ্ততে থাকবে। আর রচনামূলক একটা এই অধ্যায় থেকে থাকার সম্ভাবনা, যেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করো। রচনা, এই অধ্যায় থেকে একটা রচনা থাকতে পারে, সেটা কি বলতো? বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এটা দিতে পারে। তাহলে এই যে অবস্থা, এটা হচ্ছে রচনামূলক, এই তিনটা হলো সংক্ষিপ্ত। আশা করছি এর মধ্যে থেকে কমন পড়বে, তোমরা নিজেরা একটু দেখবা। ষষ্ঠ অধ্যায় যদি আমরা আসি, ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ, ও বাফার দ্রবণ তো এটা ষষ্ঠ অধ্যায়, আমি একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। এই অধ্যায় থেকে রচনামূলক যেটা আসতে পারে সেটা হলো লবণ কাকে বলে, কত প্রকার, কি কি বর্ণনা করো। লবণ কি? লবণ কাকে বলে? কাকে বলে? কাকে বলে? কত প্রকার ও কি কি বর্ণনা করো। যদি এটা আসে, লবণ কাকে বলে? এসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে বলা হয় লবণ। যেটা এসিডযুক্ত এবং লবণযুক্ত একদম মাঝামাঝি, মানে এসিডযুক্ত এবং ক্ষারযুক্ত মাঝামাঝি, 7 এর কাছাকাছি, 7 হয় আর কি, এটা লবণ। লবণ বিভিন্ন প্রকার। তারপর যে অনেকগুলো আছে, এসিডীয় লবণ, ক্ষারকীয় লবণ, বুঝো নাই, এরকম অনেকগুলো প্রকার এখানে দেওয়া আছে, 4-5টা প্রকার। এর মধ্যে থেকে যে প্রকারগুলো আছে একটু একটু আলোচনা করে দিবে। দেখো এখানে মানে মিনিমাম 5-7টা প্রকার তোমাদের বইতে আলোচনা করা আছে আর কি লবণের ব্যাপারে। এখানে যদি আমি একবার করে বলি, দেখে আমি বলি। দেখো এখানে ভিতরে দেওয়া আছে লবণ কাকে বলে। লবণ 6 প্রকার বলা আছে এখানে। যেমন নরমাল লবণ, নরমাল বলতে যেটা এসিড এবং ক্ষারের দুটার প্রবণতাই একদম, মানে একদম দুটার মাঝামাঝি, মানে 7-এর কাছাকাছি, ইয়ার কি বলে, পিএইচ স্কেলের, সেটা হলো নরমাল। আর হচ্ছে এসিড লবণ, যেটা এসিডের প্রবণতা একটু বেশি, সেটা হলো এসিড লবণ। আর ক্ষারকীয় লবণ কোনটা? 3 প্রকার কিন্তু বলতেছি। ক্ষারকীয় লবণ যেটা 3 নাম্বার, মানে যেটা ক্ষারের প্রবণতা একটু বেশি। আর একটা দ্বিধাতব লবণ, আর একটা যৌগ লবণ, আর একটা জটিল লবণ। একটু আলোচনা করে দিবা, একটা করে উদাহরণ দিয়ে দিবা। ঠিক আছে, আশা করি এটুকু পর্যন্ত পারবা। তারপর হলো আয়নিক সাম্য অবস্থা। আয়নিক সাম্য অবস্থায় যেটা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বললাম, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। এটা রচনামূলক, এটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 থেকে যেটা আসতে পারে, চ্যাপ্টার 6 থেকে রচনামূলক যেটা আসবে, রচনামূলক, রচনামূলক আসতে পারে যেটা একটু আগে লিখছিলাম, বাফার দ্রবণ। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা, এটা রচনামূলক হিসেবে আসবে আশা করি। এটা হলো ষষ্ঠ অধ্যায় থেকে রচনামূলক হিসেবে আসবে, তোমরা দেখবা। বাফার দ্রবণ বলতে বোঝাচ্ছে যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে এসিড অথবা ক্ষার মিশ্রিত করার পরেও যদি এর কি থাকে, এসিডত্ব এবং ক্ষারকত্ব সেম থাকে আগের মতোই, তাহলে এটা কি বলতো? বাফার দ্রবণ। এর মধ্যে এই যে উদাহরণ দিবা, যেমন এখানে দিছি অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের সাথে যদি একটা নতুন একটা অ্যাসিড যোগ করো, তো আগের মতোই থাকে। সোডিয়াম ইথাইক ইয়া তো বাদ হয়ে যায়। দেখো নিজেরা একটু দেখো, এখানে সুন্দর করে লেখা আছে ছোট করে, তোমরা একটু করে পড়ে নিবা আর কি। আর এই ছোট ভিডিওর মধ্যে তো এত পুরা ফুল কেমিস্ট্রি বই নিয়ে আলোচনা করা সম্ভব না। সেজন্য তোমাদেরকে জাস্ট আমি হিন্টস দিয়ে দিচ্ছি, নিজেরাই একটু চেষ্টা করবা। এলো বাফার দ্রবণ সম্পর্কে গেল। আর এদের অতি সংক্ষিপ্ত একটা মাস পি আসবেই, যেটা আসার সম্ভাবনা সবচাইতে, যে অতি সংক্ষিপ্ত পিএইচ কি, মানে বলতে পারে পিএইচ কি, পিএইচ, পিএইচ কি, অথবা পিএইচ এভাবে দিতে পারে, অথবা পিএইচ কাকে বলে, কিভাবে দিতে পারে এরকম ব্যাপার। তো বিশুদ্ধ পানির পিএইচ কত? পিএইচ বলতে ওই যে মানে সূত্র দিয়ে দিতে পারো, অথবা এখানে বইতে যা লেখছে কোন ধরনের হাইড্রোজেন আয়নের ঘনত্ব, মানে ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে, মানে ওই হাইড্রোজেন আয়ন যেটা থাকে, এসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেন আয়ন থাকে। কোন একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণ, মানে 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। বলা যদি বলা হয় পানির পিএইচ মান কত, পানির পিএইচ মান নরমাল মান, মানে এসিড তো জানি আমরা সবাই, পিএইচ স্কেল কি হয় 0 থেকে
কি হয় মানে 14 পর্যন্ত মানে 14 পর্যন্ত কি থাকে বলো, সীমা থাকে। তাহলে বলো দুইটার মাঝামাঝি হচ্ছে নর্মাল, যেটা অ্যাসিডও না ক্ষারও না, তাহলে পানি কি, পানির অ্যাসিড মানে পিএইচ এর মান থাকে 7, এটা পরে ভরে দিবা এতটুকু পর্যন্ত, এটা দিতে পারে। আর না হলে রচনামূলক দিয়ে দিবে আশা করি। এই হলো তোমাদের ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে আসে রাসায়নিক বিক্রিয়া। সপ্তম অধ্যায় থেকে আসতে পারে রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি বলতে পারে, এখান থেকে অতি সংক্ষিপ্ত সপ্তম অধ্যায় দেখো, আমি যদি একটু লিখি, এটা মুছে দেই। সপ্তম অধ্যায় সম্পর্কে দেখো, সপ্তম অধ্যায় থেকে কি আসতে পারে, যদি আসে রাসায়নিক বিক্রিয়া থেকে, এখান থেকে সপ্তম চ্যাপ্টার 7 দেখো, চ্যাপ্টার 7 আমি যেগুলো বলতেছি লিখতেছি নিজেরা একটু ভিডিও দেখে ওগুলো একটু আগে থেকে এই যে সাজেশন বানিয়ে দিবা। দেখো এখান থেকে সপ্তাহে যদি আসতে পারে প্রভাবক কি, অতি সংক্ষিপ্ত আসতে পারে প্রভাবক, প্রভাবক নিয়ে আসতে পারে প্রভাবক কি, এটা নিয়ে আসতে পারে প্রভাবক বিষ কি, এটা আসতে পারে অটো প্রভাবক কি, এগুলো আসতে পারে আর কি। এগুলো তোমার অতি সংক্ষিপ্তর জন্য। আর হচ্ছে সংক্ষিপ্তর জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, সংক্ষিপ্তর জন্য এটা হলো অতি সংক্ষিপ্ত, তো লিখলাম প্রভাবক কি, তারপরে অটো প্রভাবক কি, প্রভাবক বিষ কি, এগুলো আসতে পারে। সংক্ষিপ্তর মধ্যে যেটা আছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হিসাবে যদি আমরা আছি শিল্প ক্ষেত্রে প্রভাবকের ব্যবহার, শিল্প ক্ষেত্রে প্রভাবকের ব্যবহার, এটা আসতে পারে। শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। এটা আসবেই আশা করো, মানে সংক্ষিপ্ত এটা আসবে, আমি আশা করতেছি এটা দেওয়ার মতো। তারপরে এখান থেকে রচনামূলক যেটা দিতে পারে, ওই যে যেটা তোমাদেরকে আমি বললাম, যে প্রভাবক বলতে কি বুঝো, বিভিন্ন প্রকার প্রভাবক সম্পর্কে আলোচনা করো। মানে এখানে অটো প্রভাবক আছে, আবিষ্ট প্রভাবক আছে, তারপরে তোমার প্রভাবক বিষ আছে, যেটা প্রভাবককে কি করে বলতো ভাইয়া, মানে বিক্রিয়ার গতিকে মানে ধীর স্থির করে, সেটা হলো কি বলতো, মানে প্রভাবক বিষ। তাহলে বলো তো রচনামূলক হিসেবে অধ্যায় দিয়ে কি থাকতে পারে, একটা রচনামূলক প্রভাবক কাকে বলে, বলো ভালো করে বুঝো, এই একটা পড়লেও তোমার অতি সংক্ষিপ্তের মধ্যে থেকেও কোশ্চেন হয়ে যাবে, প্রভাবক কাকে বলে। তারপরে কি বলবে, বিভিন্ন প্রকার প্রকার প্রভাবক সম্পর্কে লিখো, এটা বলবে। তাহলে এটা এরকম ভাবে লিখে দিবা, প্রভাবক কাকে বলে, যেটা হলো কোনো একটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, তাকে বলা হয় প্রভাবক। আর প্রভাবক বিভিন্ন প্রকার প্রভাবক বলতে বলেছে, অটো প্রভাবক আছে, ধনাত্মক প্রভাবক আছে, ঋণাত্মক প্রভাবক আছে, আবিষ্ট প্রভাবক আছে, তারপরে হচ্ছে প্রভাবক বিষ আছে, এগুলো দিয়ে আলোচনা করবা। ধনাত্মক যেটা বিক্রিয়ার গতিকে দ্রুত গতি করাতে ধনাত্মক, ঋণাত্মক যেটা বিক্রিয়ার গতিকে মন্থর করে সেটা ঋণাত্মক প্রভাবক, এরকম আর কি। এগুলো ভাবে নিজেরা সুন্দর করে বর্ণনা করে দিবা ইনশাল্লাহ। আর অটো প্রভাবক বা যে প্রভাবক নিজে নিজেই কাজ করে, সেটা হচ্ছে অটো প্রভাবক। তারপরে অষ্টম অধ্যায়ে যদি যাও, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 হচ্ছে মানে জারণ বিজারণ, না যা সবাই জানো, জারণ বিজারণ থেকে তো মাস্ট বি একটা জারণ সংখ্যার মান বের করতে বলবে, মাস্ট বি। চ্যাপ্টার 7 যে কোনো একটা জারণ মান বের করতে বলবে, তোমরা যে কোনো একটা জারণ মান শিখে নিবা। বইতে কয়েকটা জারণ মান দেওয়া আছে, তার মধ্যে দিয়ে ফেমাস যেটা, যে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এইটার বলতে পারে ক্রোমিয়ামের কি বলতে ভাইয়া, কি বলে ক্রোমিয়ামের কি বের করো বলো, জারণ মান বের করো। এটা যদি চাই তাহলে কি করা যাবে, দেখো আমরা সবাই জানি এরকম ভাবে, এইটা যদি জারণ মান বের করতে চাই, তাহলে এটা সমান কি করতে হবে বলতে ভাইয়া, সবার প্রথমে একটা কাজ করতে হবে, যে আমার এই প্রত্যেকটার জারণ মান বের করতে, যার জারণ মান বের করবো তাকে আমি কি ধরবো বলতো, এক্স ধরবো। এক্স যদি ধরে নাও, খেয়াল করো, পটাশিয়াম আমরা জানি পটাশিয়ামের যোজনী হলো +1, তাহলে পটাশিয়ামের যোজনী যদি +1 হয়, +1 এর সাথে বলতো গুণ কত দেওয়া আছে বলো, 2 দেওয়া আছে। আর ক্রোমিয়ামের জারণ মান এটা কত ধরে নিব বলো, এক্স ধরে নিব আমি, ধরার পরে এখানে কত বলো, 2 দিলাম। ও অক্সিজেন আমরা সবাই জানি মাইনাসের কত 2 গুণ হচ্ছে 7, ইকুয়াল কত ধরতে হবে বলো, 0। যোজনী মানে যৌগিক পদার্থ বলতেই যোগফল কত বলো তো, 0। তাহলে বলো এখানে কি হবে, 2, আর প্লাসের কি বলো তো 2x, মানে 7 দুগুণে 14 মাইনাসের হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল 0। তাহলে বা এখান থেকে যদি কাটো থাকে হলো 12, এক্স সমান হচ্ছে হলো 12 ভাগ হচ্ছে 2, এই যে 2টা এখানে ভাগ হলো কাটো, এই যে 6 থাকে। দেখো তো ভাই, এই যে এক্স মানে 6, মানে এটার যে জারণ মান ধরছিলাম এটা হলো এক্স এর মান কত বের করলো বলো, 6। এভাবে একটা জারণ মান বের করবে, এটা ইম্পর্টেন্ট। আমি যেটা পড়াইলাম সেটা ইম্পর্টেন্ট, বাকি আরো দুই একটার মধ্যে দিতে পারে, বুঝছো নাই, পটাশিয়াম ম্যাঙ্গানেট দিতে পারে, মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট দিতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আমি করাই দিলাম। এই দুইটাই করা আছে বইতে, তোমরা নিজেরা একটু দেখে নিবা, একটা জারণ মান বের করা। আর হচ্ছে সংক্ষিপ্ততে একটা কোশ্চেন দিতে পারে, যে বলতে পারে জারণ বিজারণ বিক্রিয়া কি, দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া যুগোৎপদ ভাবে ঘটে, মানে জারণ যদি ঘটে মাস্ট বি সেখানে বিজারণ থাকবেই। এই জিনিসটা তোমরা দেখাই নিও, বইতে ভাবে দেওয়া আছে সুন্দর করে, তোমার শর্ট আকারে সুন্দর করে লিখে দিবা। তাহলে বলো অতি সংক্ষিপ্ত হিসেবে একটা কি বলো, একটা জারণ মান বের করা। সংক্ষিপ্ত হিসাবে বলতে পারে জারণ বিজারণ বিক্রিয়া কি,
দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া মানে যুগোৎপদ ভাবে ঘটে, একই সাথে ঘটে, এরকম চাইতে পারে। এই গেল তোমার অষ্টম। অষ্টম অধ্যায় থেকে রচনামূলক নাই। নবম অধ্যায় যদি যাও, নবম অধ্যায় সম্পর্কে পানি সম্পর্কে আলোচনা আছে। পানি, পানির মধ্যে থেকে আছে পানি যেহেতু দুই প্রকার, খর পানি, তারপরে হলো বাকি মৃদু পানি। এর মধ্যে থেকে তোমার এইটার থেকে আসতে পারে হচ্ছে খর পানি কাকে বলে, এটা হলো অতি সংক্ষিপ্ততে আসতে পারে। ওর পারমুটিক প্রণালী কি, এই অতি সংক্ষিপ্ততে এখানে চাইতে পারে। তাহলে ওর অতি সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা কি বলতো, পারমুটিক কি, আসলে কি আসবে অতি সংক্ষিপ্ততে পারমুটিক কি, এটা একটা আসতে পারে। চ্যাপ্টার কত নিয়ে আলোচনা করতেছি আমরা এখন, 9। চ্যাপ্টার 9 যদি দেখো, চ্যাপ্টার 9 দেখো তো, পারমুটিট কি, পারমুটিট কি একটা হলো অতি সংক্ষিপ্ত, তাহলে অতি সংক্ষিপ্ততে পারমুটিট নিয়ে আসতে পারে। পারমুটিট এটা বলতে পারে। পারমুটিট বলতে কি বুঝো, অথবা পারমুটিট কি এটা দিতে পারে। তারপরে বা কি বলে, খর পানি কি, খর পানি, অথবা কি 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 মানে কি কি লবণের কারণে খর পানি হয়, খর হয়, এরকম ভাবে দিতে পারে একটা। তাহলে এটা লিখবা। তারপর হচ্ছে, এটা তো সংক্ষিপ্ত, তো মাস্ট বি, এটা আসার সম্ভাবনা আছে। খর পানির সুবিধা এবং অসুবিধা, খর পানির সুবিধা অসুবিধা, এটা লিখবা। এখন এটা দিদিরা দেখে নিবা, খর পানির সুবিধা অসুবিধা থিওরি পড়া একদম রিডিং এর মতো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক, যেটা পানির স্থায়ীকরতা এবং অস্থায়ীকরতা কাকে বলে, রচনামূলক কিন্তু এটা মাস্ট বি আসবে। পানির স্থায়ীকরতা এবং অস্থায়ীকরতা কাকে বলে, পারমুটিট প্রণালী বর্ণনা করো। পারমুটিট প্রণালী বর্ণনা করো। পারমুটিট প্রণালী বর্ণনা করো, বর্ণনা, এটা দিতে পারে। মানে পানির স্থায়ী এবং অস্থায়ী ক্ষমতা কাকে বলে, মানে কি, আর পার্বতীয় প্রণালী বর্ণনা করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এইটাই আসবে। তোমরা নিজেরা একটা চিত্র আছে, ফিল্টারের চিত্র আর কি, ফিল্টারের মতো। এই যে নুড়ি পাথর থাকে, তারপরে বালি থাকে, বালির হিসাবে বিভিন্ন স্তর থাকে, উপর দিয়ে পানি ডালা হয়, ঢাললে আস্তে আস্তে মানে ইয়ার মধ্যে ইয়া একদম মৃদু পানি বের হয়, যেটা এইভাবে একটু আলোচনা করবে, একদমই থিওরি পড়াশোনা। জাস্ট পার্বতীয় যেটা বলো, সোডিয়াম অ্যালুমিনিয়াম আর্থ সিলিকেট যেটা ইউজ করা হয়, এই জিনিসটা ইউজ করবা, এখানে দিয়ে দিবা, সংকেত সহ লিখে দিবা, তাই হয়ে যাবে। তোমরা মোটামুটি এটা দিবা আর কি, আশা করতেছি। 10 অধ্যায় থেকে যদি আসে, 10 অধ্যায় তড়িৎ বিশ্লেষণ, আমরা জানি একদমই সিম্পল, মানে এর উপরে তড়িৎ প্রলেপন কেমনে দেওয়া হয়, মানে একটা ধাতুর উপর আরো একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই সম্পর্কে কিছু একটা আলোচনা বলছে এখানে। ইলেকট্রোপ্লেটিং সামান্য একটু বলছে। এখান থেকে যদি রচনামূলক একটা দেয়, রচনামূলক দিলে দিতে পারে যে ইলেকট্রোপ্লেটিং মানে তড়িৎ প্রলেপন কি, তড়িৎ প্রলেপনের বিভিন্ন প্রক্রিয়া বর্ণনা করো। সহজ একটাই, যে গামলার মতো আঁকাবা, দুইটা অ্যানোড আর ক্যাথোড দিবা, তারপরে ভোল্টেজ সাপ্লাই দিবে। এখানে কি হবে, একটা দণ্ডের থেকে মানে ধাতু ক্ষয় হবে, এই ধাতুটা এই তরলের মধ্যে দিয়ে আসে, কি হবে বলতে পারি, অপর ধাতুর উপর পড়বে, মানে প্রলেপ হয়ে যাবে। এভাবে আলোচনা করবো। তাহলে এই তোমাদের কাছে হচ্ছে 10 অধ্যায়, 10 অধ্যায় পর্যন্ত এখানে আলোচনা করলাম। চ্যাপ্টার 11 থেকে জৈব যৌগ শুরু আর কি, চ্যাপ্টার 11 থেকে জৈব যৌগ শুরু। এখান থেকে জৈব যৌগের মধ্যে থেকে যেটা আসার সম্ভাবনা, এই চ্যাপ্টার 11-এ, চ্যাপ্টার 11 থেকে দেখো, চ্যাপ্টার 11 আবার ইম্পর্টেন্ট আছে। এখান থেকে মানে মোটামুটি ভালো মার্ক কমন থাকে। যেটা আসার সম্ভাবনা দেখো, এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত যদি দেয়, তাহলে বলতে পারে অ্যালকেনে। দেখো তাহলে চ্যাপ্টার 11 আমরা পড়তেছি এখন, চ্যাপ্টার 11। দেখো এখানে অতি সংক্ষিপ্ত যদি চাই, খেয়াল করো, অতি সংক্ষিপ্ত যদি চাই, তাহলে অ্যালকেন, অ্যালকেন, তারপরে অ্যালকিন, আর অ্যালকাইন, এই যে তিনটা যে জিনিস লিখলাম, তিনটা সংকেত চাইতে পারে, বুঝো নাই? তোমরা সবাই জানো, CnH2n+2, CnH2n, CnH2n-2, এই তিনটা যে সংকেত, এই তিনটা সংকেতের মধ্যে যে কোনো একটা সংকেত চাইতে পারে, তিনটা সংকেত। অথবা কিছু একটা দিয়ে বলতে পারে এটা কি, বলো তো, ইথেন, ইথিন, ইথাইন, অথবা প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, দেখো না, বিউটেন, বিউটিন, বিউটাইন, এরকম তিন একটা দিয়া, তিন দিতে পারে, চার দিতে পারে, দিয়ে তোমার নাম বলতে পারে, এরকম একটা অতি সংক্ষিপ্ত চাবে আশা করি। আর যদি সংক্ষিপ্ত চায়, তাহলে কার্যকরী মূলক কি, এটা মাস্ট বি আসার সম্ভাবনা। সংক্ষিপ্ততে কার্যকরী মূলক কি, আর হচ্ছে কার্যকরী মূলকের উদাহরণ দাও, এরকম বলতে পারে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যালকেনের প্রথম 4টি যৌগের গাঠনিক সংকেত লেখো। অ্যালকেনের প্রথম চারটি মানে কি, CH4 মানে মিথেন, তাহলে C2H কত হবে বলো, H2n+2 মানে 4+6, তাহলে C3H কত হবে, 3 × 2 = 6 আর 2 × 8, তাহলে C4, 4 × 8 আর 2 কত বলো, 10। এইটাই যেগুলোর গাঠনিক সংকেত। গাঠনিক বলতে বলো, এই যে আমি একটা টাকাই দিই, এই যে মিথেন, মিথেন বলতে যে কার্বন, কার্বনের হাত কটা বলো তো, 4টা, এই যে দিলাম, হাইড্রোজেন, 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 এভাবে দিব। এখন বলো ইথেন যদি আঁকাই, খেয়াল করো, কার্বন এখানে কয়টা আছে বলো, দুইটা, এই যে দুইটা কার্বন দিলাম, এখানে, 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 বুঝো নাই, এখানে, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। দেখো এই যে 3 আর 1 এ 6, 4, আবার এই যে একটা তো এখানে আছেই, তাহলে এখানে 3টা, এই যে হাইড্রোজেন হচ্ছে 6টা আর 2টা, এতে এরকম গাঠনিক সংকেত আঁকাই দিব।
আশা করছি এটা সংক্ষিপ্ততে দিবে, আর এই যে অতি সংক্ষিপ্ত যেখানে একটা সংকেত চাবে। বুঝতে পারছো কিনা? আর রচনামূলক যদি অধ্যায় থেকে আসে যে গঠন কাঠামো অনুসারে জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো, মাস্ট বি আসবে এটা। রচনামূলক যেটা, এটা 100% ধরে রাখতে পারো, রচনামূলক যেটা আসতে পারে। রচনামূলক এই অধ্যায় থেকে কি আসবে বলতো? মানে জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের মানে প্রকারভেদ আর কি, প্রকারভেদ কি অনুসারে বলতো? গঠন কাঠামো অনুসারে, গঠন কাঠামো অনুসারে জৈব যৌগের জানো যে মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার কয় প্রকার? সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কাকে বলে? যেটা হচ্ছে মানে একক বন্ধন থাকে সেটা সম্পৃক্ত। আর হচ্ছে অসম্পৃক্ত কোনটা? যেটা একক বন্ধন এবং দ্বিবন্ধন দুটেই থাকে সেটা হলো অসম্পৃক্ত। আবার হলো বদ্ধ শিকলের মধ্যে আবার কি কি আছে দেখো। এই যে অ্যারোমেটিক যোগ, অ্যালোফিটিক যোগ, অনেক কিছু আছে। এগুলো প্রকারভেদ দেওয়া আছে, জাস্ট খালি প্রকারভেদ একটা করে লিখবে, একটা করে উদাহরণ দিবা, তুমি নিজের মতো করে লিখতে পারবে আশা করি। তারপর যদি 12 অধ্যায়ে যাও, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 অধ্যায় থেকে যে জৈব যৌগেরই বিভিন্ন আলোচনা আর কি, এখানে মানে অ্যালকোহল নিয়ে আলোচনা বেশি আছে। অ্যালকোহল থেকে এখানে অতি সংগত একটা আসতে আছে, ইউপ্যাক এর ফুল মিনিং আসতে পারে। ইউপ্যাক এর ফুল মিনিংটা তোমরা অতি সংগত হিসেবে পড়ে নিবা চ্যাপ্টার 12 থেকে। চ্যাপ্টার 12 থেকে ইউপ্যাক এর ফুল মিনিংটা পড়বা। আর যদি পড়ো দুই একটার ভিতরে আর কিছু পড়তে হবে না আশা করি, ইউপ্যাক এর ফুল মিনিংটা পড়বা। আর ওই আগের অধ্যায়গুলোই কাজে লাগবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মানে ওই গঠনগুলোই কাজে লাগবে, ইয়াগুলো সংকেতগুলো। তারপর হলো 13 অধ্যায় অ্যালকোহল, যেটা বলছিলাম 13 অধ্যায়তে অ্যালকোহল নিয়ে আলোচনা। অ্যালকোহলের অধ্যায় থেকে কিছু জিনিস আসার সম্ভাবনা আছে এখানে 13 অধ্যায় থেকে। এখান থেকে আসতে পারে হলো ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া কি। এটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। চ্যাপ্টার কত বলতো? চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 থেকে আসতে পারে এই সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত কি আসতে পারে? ফার্মেন্টেশন বা গাজন, গাজন বিক্রিয়া কি, প্রক্রিয়া কি আসতে পারে, এরকম দিতে পারে এটা। এটা আসার সম্ভাবনা আছে। আর এখান থেকে যদি আর কিছু দেয়, কি দিবে দেখো। আর মোটামুটি আসার সম্ভাবনা নেই, অ্যালকোহলের শ্রেণী বিভাগ রচনামূলকে দিতে পারে। রচনামূলক কি আসতে বলো তো? রচনা, রচনামূলকে দিতে পারে অ্যালকোহলের শ্রেণীবিভাগ, অ্যালকোহল মানে শ্রেণী মানে প্রকারভেদ, প্রকারভেদ বর্ণনা চাবে আর কি, প্রকারভেদ বর্ণনা করে এরকম বলতে পারে আর কি, অ্যালকোহলের প্রকারভেদ। এই হলো 13 অধ্যায় চলে গেছে। 14 অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা তো, এই খুবই কম আসবে এগুলো থেকে, খুবই কমের ভিতরে একদমই কম। যেটা আসার সম্ভাবনা হ্যাকেলের নীতি। হ্যাকেল নীতি কি ব্যাখ্যা করে, এই জিনিসটা পড়ে নিবা। হ্যাকেল নীতি, হ্যাকেল নীতি পড়বা। আর বেনজিন চক্র, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা আর কি, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ আর হ্যাকেল নীতি, এই দুইটা পড়া। তোমাদের চ্যাপ্টার 14 যেটা দেওয়া আছে, চ্যাপ্টার 14 থেকে জাস্ট পড়বা হচ্ছে হ্যাকেল নীতি কাকে বলে আর বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এটা প্রমাণ করে, এই দুইটা জিনিস পড়বা। 15 অধ্যায় নাই, জাস্ট না পড়লেই না আর কি, একদমই মানে শর্ট পড়াশোনা। যে 15 অধ্যায় থেকে যদি আসে খাদ্য নিরাপত্তা কাকে বলে, এই একটা খাদ্য নিরাপত্তা কাকে বলে একটা। আর হচ্ছে ভিনেগার কি, ভিনেগার কি অতি সংক্ষিপ্ত দুইটা, খাদ্য নিরাপত্তা কাকে বলে, ভিনেগার কি, এই দুইটা পড়বা। আর এখানে প্রাকৃতিক ফুড ফুড মানে ফুড প্রিজারভেটিভস হলো দুই প্রকার, প্রাকৃতিক আর কৃত্রিম। এই বলতে পারে যে ফুড প্রিজারভেটিভস কি, প্রাকৃতিকটাকে, আর হলো কৃত্রিম যেটা আছে এটা কি, এই দুইটার একটা বলতে পারে। আর রচনামূলক যদি পড়ো কেউ, আগে যা দিছি তাতেই হবে। যদি কেউ এই অধ্যায় থেকে বেশি একটা পড়তে চাও তাহলে পড়বা যে মাংসের কোঠাজাতকরণ প্রক্রিয়া বর্ণনা করো। এই যে হচ্ছে তোমাদের পড়াশোনা। আশা করি ভিডিওটা দেখছো সবাই, যদি ফুল দেখে থাকো মোটামুটি নিজের মতো করে দেখে যদি বইটা হাতে নাও, নিজের করে যা দিলাম এর মধ্যে যদি তোমরা পড়াশোনা করো, আশা করি এখান থেকেই 50 থেকে 60 মার্কের মতো তোমার আসবে। এখন বাকি তোমার কাজ হচ্ছে এই একদিনের মধ্যে প্রিপারেশন নেওয়া। আমাদের মানে কি বলে, এই একদিনে তো কেমিস্ট্রি পড়াটা পড়ানো সম্ভব না। আমরা জাস্ট একটা তোমাকে ধারণা দিলাম, অধ্যায় ভিত্তিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর বাকি কাজ হচ্ছে তোমার, তুমি এখান থেকে ভিডিও দেখবা, ভিডিও দেখে তোমার যা যা টপিকস আছে এগুলো আঁকায় নিবা। আঁকায় নিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি এগুলো বুঝবা, বাকিটুকু বই থেকে সলভ করে নিয়ে তুমি নিজের মতো করে পরীক্ষার হলে আউটপুট দেওয়ার চেষ্টা করবে। আশা করতেছি ইনশাল্লাহ তোমরা পরবর্তীতে আউটপুট আমাদের জানাবা, আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, তারপরে ইউটিউবে কমেন্ট করতে পারো, আবার ফেসবুক পেজে আমাদের দেওয়া হবে, ফেসবুক পেজে কমেন্ট করতে পারো। আশা করতেছি আমি যা ভিডিওর ভিতরে বললাম এখান থেকে 60 মার্ক তোমাদের জন্য থাকবে এই নেক্সট পরশু দিনের পরীক্ষায়। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, ভালো দিয়ে সবাই ভালো রেজাল্ট করো, দেশের উন্নয়নে কাজে লাগো। এই আশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিব। যারা আমাদের পেজটাকে মানে ফলো করো নাই তারা সবাই ফলো করে দিবা, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী ভিডিওতে তোমাদের কি কার কি চাহিদা এগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।